প্রিয় দর্শক, প্রিয় মাগুরাবাসী, আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে শুরু করছি আলোচনার অনুষ্ঠান মাগুরা টক। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমরা মাইলস্টোনের যে বিমান দুর্ঘটনা ঘটেছে, ছাত্রছাত্রী মারা গিয়েছে, সারা দেশবাসী যেমন গভীরভাবে শোকাহত, তেমনি আমরা মাগুরা টক পরিবারও গভীরভাবে শোকাহত। আমরা কি দেখতে পাচ্ছি? আমি দীর্ঘদিন ধরেই আলোচনায় বলে এসেছি যে বাংলাদেশ কোন পথে যাবে, বাংলাদেশে কি আদৌ নির্বাচন হবে কিনা, বাংলাদেশ কি রাইট ট্র্যাকে আছে কিনা, বাংলাদেশের সামনে এখন বড় চ্যালেঞ্জ কি। আমি দীর্ঘদিন ধরে ফেসবুকে এই মাগুরা টক অনুষ্ঠানে এবং আমার ইউটিউব চ্যানেল এসএইচ মিডিয়া অনলাইন মাগুরা থেকে আলাপ আলোচনা করে আসছি। চারিদিকে যে ঘটনা ঘটছে বাংলাদেশে, আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি গোপালগঞ্জের ঘটনা, মাইলস্টোনের বিমান দুর্ঘটনা, সচিবালয়ের গেট ভেঙে ভিতরে ঢুকে গাড়ি ভাঙচুর, আগুন। তাহলে কি আমাদের দেশে ষড়যন্ত্র চলছে? নির্বাচন নিয়ে যদি ষড়যন্ত্র হয় এবং এই যে নানা ঘটনা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এই অবনতির পরিবেশে কিভাবে নির্বাচন সম্ভব? নানা কল্পনা জল্পনা শুরু হয়েছে বাংলাদেশে। এবার সম্প্রতি লক্ষ্য করছি বাংলাদেশের টকশো জগতের, মিডিয়া জগতের এবং প্রথম টকশোর জনাব জিল্লুর রহমান, মিডিয়া ব্যক্তিত্ব, তিনি সম্প্রতি বলেছেন, এবং তিনি রাজনীতির বিশ্লেষক এবং দীর্ঘদিন তৃতীয় মাত্রা করছেন, সেখানে দীর্ঘদিন ধরেই বলার চেষ্টা করছে এবং সরকারের বিভিন্ন ভুল ত্রুটি তুলে ধরছেন, এবং ঠিকই এই সরকারেরও উনি প্রায় সময় বিশ্লেষণ করেন এবং তার বিশ্লেষণে নানা বিষয় নিয়ে কথা বলেন। সম্প্রতি তিনিও বলেছেন বাংলাদেশে নির্বাচন হবে না, নির্বাচন নিয়ে অস্থিরতা, নির্বাচন কোন দিকে যায় সেটা এখন দেখার বিষয়। জনাব জিল্লুর রহমান, তিনি বিগত স্বৈরাচার সরকারের সময় নানাভাবে অপদস্থ হয়েছে। তার বাড়িতে পুলিশ গিয়েছে, তার অফিসে পুলিশ গিয়েছে, তাকে অ্যারেস্ট করার জন্য, তাকে হেয় প্রতিপন্ন করার জন্য এমন কোনো কাজ নেই যে শেখ হাসিনা সরকার করেনি। সেখানে কোনো দুর্নীতির আভাস পায়নি, সেখানে কোনো দুর্নীতির কোনো ঘটনা ঘটেনি। কত রকম চেক, কত রকম অ্যাকাউন্ট সেকশনে চেক, তার অফিসে যে ডিবির লোক, তার অফিসে যে এনএসআই, তার অফিসে যে সিআইডি থেকে বসে থাকে, নানাভাবে অপদস্থ করেছে জিল্লুর রহমানকে। কিন্তু তিনি থেমে থাকেননি, তিনি তার কণ্ঠ চালিয়ে গেছেন, কণ্ঠ অবরুদ্ধ করতে পারেনি গত সরকার। তেমনি ডক্টর ইউনূস সরকারের ভুল ত্রুটি উনি তুলে ধরছেন শুরু থেকে। তিনি শুরু থেকেই বলছিলেন এরকম উপদেষ্টাদের দিয়ে বাংলাদেশের কোনো পরিবর্তন হবে না। ঠিকই, কোন উপদেষ্টা কি করেছে এই এক বছরে তেমন কোনো আমরা লক্ষণ দেখতে পাই না। তিনি সম্প্রতি বলেছেন জাতীয় ঐক্য নেই, মোহভঙ্গের পথে বাংলাদেশ। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ কথা উনি বলেছেন ওনার ইউটিউব চ্যানেলে। তিনি যেটি বলার চেষ্টা করেছেন আমি সংক্ষেপে পড়ে শোনাচ্ছি আপনাদের প্রিয় দর্শক। রাজনৈতিক বিশ্লেষক জিল্লুর রহমান বলেন, বাংলাদেশের জাতীয় ঐক্য এখন কেবল রাজনৈতিক কৌশল নয়, বরং অন্তর্বর্তী সরকারের বৈধতা ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার ভিত্তি। 2024 সালের অভ্যুত্থানের পর এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, যার নেতৃত্বে আসেন ডক্টর ইউনূস। তবে সংবিধান না মেনে গঠিত এই সরকারের আইন ভিত্তি নিয়ে বিতর্ক রয়েছে। জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হলেও দলগুলোর আদর্শগত বিভেদ বড় বাধা, বিশেষত নির্বাচন পদ্ধতি নিয়ে মতপ্রকাশ, মতবিরোধ প্রবল। তিনি বলেন, জাতীয় ঐক্য যদি বাস্তবসম্মত না হয়, অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র ও স্থিতিশীলতা ফেরানো উচিত। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে জাতীয় ঐক্য নেই, নিরাপত্তা নেই, মোহভঙ্গের পথে বাংলাদেশ, নির্বাচন অনিশ্চিত শিরোনামে দেয়া এক বিশ্লেষণে এসব কথা তিনি বলেন এই সরকার গঠনের সময় কোনো সাংবিধানিক ধারা অনুসরণ করা হয়নি, বরং পরবর্তীতে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগে
একটি রেফারেন্স পাঠিয়ে সরকারের আইন ভিত্তি নেওয়ার চেষ্টা হয়, কিন্তু রেফারেন্স পাঠানোর সময় প্রধান বিচারপতি ছিলেন ক্যান্টনমেন্টে, আদালত ছিল কার্যত অচল। এই পরিস্থিতি তার আইনি ভিত্তি আদৌ কতটুকু গ্রহণযোগ্য তা নিয়ে বিতর্ক রয়েছে। এই কারণেই অন্তর্বর্তী সরকার প্রথম থেকেই জাতীয় ঐক্যকে রাজনৈতিক বৈধতার প্রধান শর্ত হিসেবে তুলে ধরেছেন। তিনি আরো বলেন, জাতীয় ঐক্য যদি অলীক কল্পনা হয় তাহলে তা স্বীকার করে বাস্তবমুখী পথে হাঁটাই হবে প্রজ্ঞার পরিচয়। না হলে এই ঐক্যের মোহে দেশ আবারও অস্থিরতা, সহিংসতা ও চরম অনিশ্চয়তার দিকে ধাবিত হবে। তাই এখন দরকার অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও দ্রুত নির্বাচনের রূপরেখা। এই পথেই বাংলাদেশের গণতন্ত্রের পুনর্জাগরণ, জনগণের আস্থা পুনর্গঠন এবং সরকার প্রধানের নেতৃত্বের প্রমাণ হতে পারে। জনাব জিল্লুর রহমানের এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত অ্যালার্মিং বিষয় যে সচিবালয়ের ভিতরে ঢুকে গিয়ে গাড়ি ভাঙচুর, মানে একটা মগের মূল্য পেয়ে গেছে। সেই ক্ষেত্রে প্রধান উপদেষ্টা এর পরবর্তীতে যে মিটিং ডেকেছে, 4টি দল, 4টি বড় দল এবং 13 দল, সেইখানে নানা বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে এবং ঐক্য অনৈক্যর কথা বলা হয়েছে। এবং আপনারা যে ঐক্য মতের সৃষ্টি করেন, দৃশ্যমান ঐক্যর সৃষ্টি করেন এবং রাজনীতিবিদের ভিতরে আরো ঐক্যের দরকার, রাজনীতি দলগুলোর ভিতরে আরো ঐক্য সৃষ্টি হওয়ার দরকার, এই ধরনের কথাবার্তা বলছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে দেশে কোনো সংকট হলেই প্রধান উপদেষ্টা রাজনীতিবিদদের ডাকেন এবং বড় বড় রাজনীতিবিদ দলের নেতাদের সাথে কথা বলেন এবং তখন বোঝা যায় যে দেশ সরকার খুব গভীর সংকটে আছে। সম্প্রতি ডক্টর ইউনূস সাহেব বলেছেন যে নির্বাচন এই পরিবেশের ভিতরে কিভাবে হয়। তিনি 4 দলের মিটিং এবং 13 দলের মিটিং এর ভিতরে শাহাদত হোসেন সেলিম সাহেবকে বলেছেন যে এই পরিবেশে নির্বাচন কিভাবে হবে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর ভিতরেও দলের নেতাদের সাথেও কথা বলেছেন যে এই পরিবেশে কিভাবে নির্বাচন হয়। তাহলে কিসের ইঙ্গিত এটা? আমরা দীর্ঘদিন ধরেই দেখে আসছি যে এক এক দলের এক এক রকম বক্তব্য। এনসিপি বলছে কিসের নির্বাচন, নির্বাচন হতে দেওয়া হবে না যতক্ষণ সংস্কার না হয়, যতক্ষণ জুলাই সনদ ঘোষণা না হয়। এদিকে সম্প্রতি জামাতের একজন বড় নেতা বলেছেন যে কিসের নির্বাচন। তাহলে আমরা কি ইঙ্গিত পাচ্ছি? কোথায় যাচ্ছে বাংলাদেশ? তাহলে ডক্টর ইউনূসের সরকারের ভিতর যে পার্ট যে নির্বাচন চায় না, সেটাই প্রমাণিত হচ্ছে। দীর্ঘদিন জাতীয় টেলিভিশন এবং রাজনৈতিক বিশ্লেষকবৃন্দ বিভিন্নভাবে আলাপ আলোচনা করে আসছিলেন যে নির্বাচন অনিশ্চয়তা, একটা সরকারের একটা অংশ নির্বাচন চায় না। শাহাদত হোসেন সেলিম সহ রাজনৈতিক নেতৃবৃন্দ যখন নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করছিলেন, তখন প্রধান উপদেষ্টার কথায় সন্তুষ্ট হতে পারেননি। তখন সেই টক শোতে অ্যাঙ্কার যখন প্রশ্ন করেন এবং ওই টক শোতে জাহিদুর রহমান ছিলেন, সেখানে অ্যাঙ্কার প্রশ্ন করেন যে তাহলে নির্বাচন নিয়ে যে আলোচনা হয়েছে এটা কি আলোচনা হয়েছে? তখন শাহাদত হোসেন সেলিম বলতে বাধ্য হয়, নির্বাচন নিয়ে যে আলোচনা হয়েছে তা আমরা সন্তুষ্ট নই। এবং প্রধান উপদেষ্টা ইঙ্গিত দিয়েছেন যে এই পরিবেশের ভিতর, এই রকম আইন শৃঙ্খলা পরিস্থিতির ভিতর কিভাবে নির্বাচন সম্ভব। তখন জাহিদুর রহমান বলে, ও মাই গড, এটা বলতেই পারেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সরকারের একটা অংশের ভিতরে কি কোনো ষড়যন্ত্র চলছে? তাহলে কেন স্বরাষ্ট্রমন্ত্রী আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করছেন না? স্বরাষ্ট্রমন্ত্রী তো স্বরাষ্ট্রমন্ত্রী, পাশে আবার তাকে আবার কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো কথাই পাচ্ছি না, বা আশ্বস্ত করবেন সেটাও করছেন না। সাখাওয়াত হোসেন সাহেব যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন তো উনি ভালোই কাজ করছিলেন, বোঝা যাচ্ছিল যে বাংলাদেশে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা আছে। কিন্তু উনি কি করছেন? গোপালগঞ্জের ঘটনা,
তারপরে আপনার সোহাগ হত্যাকাণ্ড, এই যে মব সৃষ্টি, মাইলস্টোনের ঘটনা, মাইলস্টোনে আপনার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টাকে 7-8 ঘন্টা ছাত্ররা অবরুদ্ধ করে রেখেছিলেন, বেরোতেই পারছিল না, এবং প্রেস সচিব ছিলেন সেখানে। 8-10 ঘন্টা পরে তারপরে সেই অবরোধ থেকে বেরিয়ে আসে তারা। এর পরপরই সচিবালয়ের ঘটনা আমরা দেখতে পাই, শিক্ষা উপদেষ্টার পদত্যাগ এবং শিক্ষা সচিবের পদত্যাগ নিয়ে একটা বিশৃঙ্খলা, এবং সচিবালয়ের ভিতরে ঢুকে গিয়ে সেখানে গাড়ি ভাঙচুর এবং সম্পদ নষ্ট করা হয়। আমরা কিন্তু প্রথমে সচিবালয়ের গেটের ভিতরে পুলিশ কিন্তু বাধা দেয়নি, কিন্তু যখন বল প্রয়োগ করেছে, যখন ঘটনাটা ঘটে গেছে তখন। তাহলে কি হচ্ছে? সরকার কি এটা করতে দিল? সরকার কি গোপালগঞ্জের ঘটনাও করতে দিল? সরকার কি মব সৃষ্টি হচ্ছে সেগুলো সম্মতি আছে? আমরা কোন দিকে যাচ্ছি? আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? আমাদের দেশের গোয়েন্দা সংস্থারা নিশ্চয়ই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছিল যে এরকম ঘটনা ঘটতে পারে। গোপালগঞ্জের ঘটনায় বলছে এটা আমাদের জানা ছিল না, আমরা মনে করছি অল্প এরকম ঘটনা ঘটবে, এরা আমরা বুঝতে পারিনি। নির্বাচন কোন দিকে যাচ্ছে, নির্বাচন আদৌ হবে কিনা, প্রধান উপদেষ্টা যখন এই শঙ্কা প্রকাশ করে, তখন তো নির্বাচন হবে কিনা বাংলাদেশে সেটা নিয়ে এখন জনমনে প্রশ্ন সৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক, আবারও কোনো আলোচনার অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, বাংলাদেশ ভালো থাকুক, এই প্রত্যাশায় আমি শাহিনুর ইসলাম বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।